বেলা কি পাইলে না? আমি খুঁজতেছি মানে এগারোটা খেলা কাপে হ্যালো আসসালামু আলাইকুম পাসপোর্ট টাকা করে এখানে স্যার আসসালামু আলাইকুম। জি স্যার লিংক তো দিচ্ছি। প্রধান প্রোডাক্ট সামনে বই যে কোনো দোকানে পাওয়া আছে প্রোডাক্ট নাকি কোন প্রোডাক্ট ডাক্তার কাছে দেখো যে বিকাশ মানে যে কাতে করা আছে অ্যাভেলেবল আছে কিনা এটা জিজ্ঞাসা। হ্যাঁ তাহলে সাম করবে না যে এই দোকান আছে ডাক্তারের কাছে তো দোকানের নাম করা লাভ নাই ওই যে আছে স্যার অ্যাভেলেবল আছে আমি খুঁজে তো এনে আসবো একটা আমার কথা জারি
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, একটু শোনা যাচ্ছে। সবাই জানান যে আমার জি জি আজকে তো মাশাআল্লাহ উপস্থিতি আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, 7-8 জন। তো আমরা আজকে আমরা আলোচনা করব শারীরিক শিক্ষা কাকে বলে, এরপরে আপনার শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে 4 ভাগে ভাগ করা যায়। এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। এরপরে যে পয়েন্ট আলোচনা করবো সেটা হচ্ছে শারীরিক শিক্ষার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমার বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কাইন্ডলি একবার একটু জানান আমার কথা। এবং আপনাদের যদি আগে আমরা যা পড়াইছি ওই রিলেটেড অথবা আজকের ক্লাসের কোনো প্রশ্ন থাকে আপনারা পরে আমাকে করবেন ইনশাআল্লাহ। এবং আমরা আজকের যে বিষয়টা আমরা আলোচনা করতেছি এটা হচ্ছে এই সাবজেক্ট হচ্ছে শারীরিক শিক্ষা এবং হেলদি লাইফ। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। তো এই সম্পর্কে ডিকে ম্যাথিউস একটা সংজ্ঞা দিতে শারীরিক শিক্ষা সম্পর্কে। ডিকে ম্যাথিউস বলেছেন শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাকে শিক্ষা তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শারীরিক শিক্ষা কাকে বলে। এই শারীরিক শিক্ষা সম্পর্কে ডিকে ম্যাথিউস একটা সংজ্ঞা দিচ্ছেন। তিনি বলেছেন যে শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই হলো শারীরিক শিক্ষা। আপনি শারীরিক কার্যকলাপ দ্বারা ডিকে ম্যাথিউসের একটা সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। ডিকে ম্যাথিউস বলেছেন শারীরিক কার্যকলাপ দ্বারা অর্জিত শিক্ষাকে শারীরিক শিক্ষা বলে। এছাড়া আর একটা সংজ্ঞা আছে, এটা আপনারা জানতে পারেন, হচ্ছে হব স্মিথের ও
কৌশলগত অঙ্গ সঞ্চালন, অঙ্গ সঞ্চালন, অঙ্গ সঞ্চালন, এই দুইটা সংজ্ঞা আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন। কারণ আমরা আরো সংজ্ঞা সম্পর্কে আমরা হয়তো পরে জানবো, কিন্তু আজকে আমি যে দুটো সংজ্ঞা আপনাদেরকে দিছি, এই দুটো সংজ্ঞা অবশ্যই আপনারা কি করবেন, মুখস্থ রাখবেন। এই দুটো সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। এই দুটা সংজ্ঞা সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকা উচিত। তো আমি দুটো সংজ্ঞা আপনাদেরকে দিলাম, আপনাদের এজ এ ফিজিক্যাল টিচার অবশ্যই শারীরিক শিক্ষার সংজ্ঞাগুলো আপনাদের জানতে হবে। তো ডিকে ম্যাথিউসের সংজ্ঞাটা আমি বলছি, শারীরিক কার্যকলাপ দ্বারা অর্জিত শিক্ষাকে শারীরিক শিক্ষা বলা হয়। আর হব স্মিথ এবং ক্লিফটন বলেছেন বিজ্ঞানসম্মত ও কৌশলগত অঙ্গ সঞ্চালনকে শারীরিক শিক্ষা বলে। আমি যে আপনাদেরকে বলেছিলাম হাই স্কুলের ক্লাস একবার 10 পর্যন্ত শারীরিক শিক্ষার বই, এটা কি কেউ সংগ্রহ করেছেন? আমাকে একটু জানান, এইটা কি কেউ কি সংগ্রহ করেছে না? অমিত দেবনাথ, কেউ কি সংগ্রহ করেছেন আপনারা? এটা সৌরভ হুসাইন, রিমন সাহেব, সবুজ আলী, জি স্যার, জি স্যার, করছেন? স্যার আমি বহুত কিছু সংগ্রহ করছি স্যার। স্যার বেশ কিছু বই সংগ্রহ করছি স্যার, বেশ কিছু বই সংগ্রহ করছি স্যার। থ্যাংক ইউ। বইটা ক্লাস 9-10 এর বইটা আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, না থাকলে আপনাদেরকে আমি পিডিএফ দিব। হ্যাঁ, শারীরিক শিক্ষার বইগুলোর পিডিএফ আমার কাছে আছে, আমরা আপনাদেরকে পিডিএফটা দিব। ওই পিডিএফটা থাকলে সুবিধা কি, আপনাদেরকে বললে আপনারা পেজটা খুলে বসে থাকতে পারবেন, হ্যাঁ, এই বইটা আপনারা পড়তে পারবেন, এই সুবিধাটা পাবেন। তৌহিদুল ইসলাম, আপনার ক্যামেরাটা অফ করেন, ক্যামেরাটা অফ করেন। তৌহিদুল ইসলাম, আপনার ক্যামেরাটা অফ করে দেন। আচ্ছা, তো আমরা প্রথমে জানলাম শারীরিক শিক্ষা কাকে বলি, এটার সঙ্গে সম্পর্কে জানলাম। এই যে ফিজিক্যাল টিচার, আপনার এটা জানা উচিত। এরপরে আমরা জানবো শারীরিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য। এই সম্পর্কে আসলে শারীরিক শিক্ষাবিদরা কি বলেছেন, লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে শারীরিক শিক্ষাবিদরা কি বলেছেন, এইটা আমরা এখন আজকে জানবো। তো আমরা এখন যাই শারীরিক শিক্ষাবিদদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে। লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে উইলিয়ামস এক নামক একজন শারীরিক শিক্ষাবিদ ছিলেন। উইলিয়ামস, এই উইলিয়ামস এর একটা মত আছে। এই উইলিয়ামস বলেছেন শারীরিক লক্ষ্য হলো ব্যক্তি
শারীরিক, সামাজিক ও অন্যান্য দিকে সুষম উন্নতি ঘটিয়ে ব্যক্তি সত্তা সর্বাঙ্গীন বিকাশ এটা উইলিয়ামসের মত। উইলিয়ামস বলেছেন শারীরিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য হলো মূল যে লক্ষ্যটা এটা হলো শারীরিক শিক্ষা একজন ব্যক্তির শারীরিক, সামাজিক ও অন্যান্য দিকের সুষম উন্নতি। এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুষম। আপনার অবশ্যই সমান বন্টন করতে হবে, সব জায়গাতে সমান বন্টন করতে হবে। সুষম উন্নতি ঘটিয়ে ব্যক্তি সত্তা, তার যে ব্যক্তি যে সত্তা আছে এটার সর্বাঙ্গীন বিকাশ সাধনে চেষ্টা করা হচ্ছে শারীরিক শিক্ষার মূল লক্ষ্য। এটা হচ্ছে শারীরিক শিক্ষার একটা মূল লক্ষ্য। আমি আবারও পড়ছি আপনাদের জন্য যে উইলিয়ামস নামক শারীরিক শিক্ষাবিদ তিনি বলেছেন শারীরিক শিক্ষার মূল লক্ষ্য হলো ব্যক্তির শারীরিক, সামাজিক ও অন্যান্য দিকের সুষম উন্নতি ঘটিয়ে ব্যক্তি সত্তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের চেষ্টা করা। এটা হচ্ছে শারীরিক শিক্ষার লক্ষ্য। এই লক্ষ্য স্থির রেখে শারীরিক শিক্ষার কার্যক্রম বা কার্যাবলী সামনের দিকে এগিয়ে যান, এটাকে লক্ষ্য রাখতে হবে যে একজন ব্যক্তিকে অবশ্যই শারীরিক এবং সামাজিক ভাবে এটাকে সুষম উন্নতি ঘটাতে হবে। তাইলে শারীরিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে। এরপর এটা হচ্ছে উইলিয়ামসের মতে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে শারীরিক শিক্ষার উদ্দেশ্য। শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর শারীরিক সুস্থতা অর্জন। শারীরিক সুস্থতা অর্জন মানে শারীরিক শিক্ষার উদ্দেশ্য হতে হবে 1 নম্বরে শারীরিক সুস্থতা অর্জন, 2 নম্বরে মানসিক বিকাশ সাধন। মানসিক বিকাশ 3 নম্বর চারিত্রিক গুণাবলী অর্জন। 4 নম্বরে সামাজিক গুণাবলী অর্জন। সামাজিক গুণাবলী অর্জন। এই 4টা হচ্ছে শারীরিক শিক্ষার উদ্দেশ্য। আমরা একটু আগে লক্ষ্য করলাম, এখন হচ্ছে এই 4টা হচ্ছে শারীরিক শিক্ষার উদ্দেশ্য। উদ্দেশ্যগুলো হচ্ছে শারীরিক শিক্ষার মাধ্যমে কি করে একজন ব্যক্তি শারীরিকভাবে সুস্থ থাকতে পারে, তিনি শারীরিক সুস্থতা অর্জন করতে পারে, এটা সম্পর্কে শারীরিক শিক্ষা
উদ্দেশ্য থাকবে, এরপরে মানসিক বিকাশ সাধন করা, এরপরে চারিত্রিক গুণাবলী অর্জন করা, সর্বশেষ সে একজন সমাজে বসবাস করে, তার মধ্যে এই সামাজিক গুণাবলীটা থাকতে হবে। এই আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা এবং বোর্ড কি ক্লিয়ার কিনা? জি জি স্যার। ক্লিয়ার আছে। জি স্যার, শোনা যাচ্ছে স্পষ্ট, বোর্ড ক্লিয়ার আছে স্যার। থ্যাংক ইউ। এখন আপনারা কি শারীরিক শিক্ষার উদ্দেশ্যটা বুঝতে পারছেন যে 4টা ভাগে ভাগ করা হয়েছে? জি জি জি, বুঝতে পারছি স্যার। জি জি বুঝতে পারছি। তো এই শারীরিক শিক্ষার 4টা ভাগের মধ্যে 4টা ভাগ নিয়ে আমরা 4টা আলোচনা করব। এই 4টা ভাগের বিস্তারিত আলোচনা করব। প্রথমে শারীরিক সুস্থতা সম্পর্কে আমাদের যে শারীরিক শিক্ষার কাজটা, এই সাবজেক্টটা হচ্ছে আপনাদের 1 নাম্বার যে মানে প্রথমে যে পরীক্ষাটা হবে শারীরিক শিক্ষার, যে প্রথমে যে পরীক্ষাটা দিবেন শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য নামে একটা সাবজেক্ট আছে, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ফিজিক্যাল এডুকেশন এন্ড সরি ফর হেলদি লাইফ, এই সাবজেক্ট থেকে আমরা আলোচনা করতে আজকের আলোচনা বিষয়টা এই বিষয়টা। তো আমরা এটা একদম একটু মুছে দিই আমরা সম্পূর্ণ আলোচনাটা করলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমাদের আলোচিত শারীরিক শিক্ষার সুস্থতা। শারীরিক শিক্ষার শারীরিক শিক্ষার সুস্থতার দিকে তাকালে আমরা কয়েকটা কাজ পাই। 1 নম্বর হচ্ছে খেলাধুলা নিয়ম কানুন মেনে আমরা এক নম্বরে হচ্ছে আমরা নিয়ম কানুন মেনে চলতে পারি। আপনি এই কোর্স করার আগে বা তারও আগে হয়তো জানি কিনা সবাই কিনা আপনারা যে এরকম কি সময় করছেন যে আমরা কিন্তু একটা ব্যাডমিন্টনের উপর একটা ক্লাস করি, ওইখানে কিন্তু আমরা ব্যাডমিন্টন যে সচরাচর গ্রামে যেভাবে খেলি এখানে আমরা সেকেন্ড ম্যাচ ধরে খেলি, কিন্তু আমরা ইন্টারন্যাশনাল নিয়মে আপনাদেরকে পড়েছি যে ব্যাডমিন্টন খেলায় সেকেন্ড ম্যাচ নাই। ওখানে আপনাদের কাজ কি, আপনাদের এখানে প্রথম জন কোর্টে থাকবে, ইনি সার্ভ করবেন, ইনি যদি সার্ভ মিস করে কোনো ক্রমে তাহলে সার্ভিসটা অপোনেন্ট পাবে এবং সে একটা পয়েন্ট পাবে। এরকম ভাবে আমরা আপনাদেরকে পড়াইছি, কিন্তু এইটাকে আপনারা অনেকে হয়তো জানতেন না। যদি আপনি শারীরিক শিক্ষার উদ্দেশ্য হিসেবে শারীরিক শিক্ষার মাধ্যমে আপনি সুস্থ থাকতে চান, তাহলে খেলাধুলার নিয়ম কানুন এগুলা মেনে আপনাকে খেলতে হবে। যেমন আমরা হঠাৎ করে খেলাতে নেমে যাই, এতে করে আমরা কি করি মাংসপেশিতে আমাদের টান পড়ে, কিন্তু আমরা যদি প্রথমে যা করতে হয়, যেমন এই শারীরিক শিক্ষার বলা আছে এমন যে আপনি যদি কোনো খেলার জন্য প্রস্তুত হতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে ওয়ার্ম আপ করতে হবে। মিনিমাম কম যদি করেন এরপরে 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট, এই 10-15 মিনিট ওয়ার্ম আপ করার পরে আপনি যদি কোনো একটা গেমসে অংশগ্রহণ করেন তখন আপনি ফিট থাকবেন। এছাড়া আপনি যদি খেলাতে অংশগ্রহণ করেন তাহলে অবশ্যই আপনি কি করবেন, ইনজুরিতে পড়ার সম্ভাবনা। এই জন্য বলা হয়েছে যে খেলাধুলার নিয়ম কানুন মেনে আমরা খেলতে পারি। 2 নম্বরে বলা হয়েছে কঠোর পরিশ্রমের মাধ্যমে
উদ্দেশ্য হাসিল করা যায়। কঠোর পরিশ্রমের মাধ্যমে কি করতে হয়? উদ্দেশ্য হাসিল করা যায়। এটা কেমন? আপনারা সবাই জানেন যে শারীরিক শিক্ষার ক্ষেত্রে আপনি এজ এ ফিজিক্যাল টিচার আপনার প্রতিষ্ঠানে কোন প্লেয়ার যদি ভালো কোন ইভেন্ট পারে তাহলে ও দেখবেন একবার উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, পরে আঞ্চলিক, এরপরে বিভাগীয় পর্যায়ে আসছে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ওইখান থেকে যদি ও ভালো করতে পারে তাহলে দেখবেন কোনো না কোনো একটা চাকুরি তার হয় সরকারি, হয় আর্মিতে, হয় নৌবাহিনী, এরকম হয়। তাহলে বোঝা গেছে যে কঠোর পরিশ্রমের মাধ্যমে উদ্দেশ্য হাসিল করা যায়। এক পর্যায়ে সে জাতীয় পর্যায়ের প্লেয়ার হয়। এইগুলো উদ্দেশ্যের একটা অংশ। এরপরে হচ্ছে দেহ ও মনে সুষম উন্নতি, এই কাজটা করে শারীরিক শিক্ষায় সুস্থ থাকে। এটা হচ্ছে আমাদের একটা কয়েকটা পয়েন্ট। এটা এরপরে 4 নম্বরে হচ্ছে সুস্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সুস্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সক্ষমতা কমে যায়। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সুস্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সক্ষমতা অর্জন। এই ছিল আমাদের শারীরিক শিক্ষার সুস্থতা নামক যে পয়েন্ট, এই পয়েন্টের আলোচনা। তাহলে আমরা এই পয়েন্টে 4টা বিষয় সম্পর্কে জানলাম যে শারীরিকভাবে যদি আপনি সুস্থ থাকেন, উদ্দেশ্য এটা বলছি খেলাধুলার নিয়ম কানুন মেনে আমরা খেলতে পারবো, কোন খেলাতে কি ধরনের ওয়ার্ম আপ করতে হবে এই সম্পর্কে আমরা জানি। ফুটবল খেলায় যদি আপনি ব্যাডমিন্টনের ওয়ার্ম আপ করেন তাহলে ফুটবলের ইয়েটা হইল যেন আমরা কঠিন পরিশ্রম করে মানে করতে পারবো, হাসিল করতে পারবো। 3 নম্বরে দেহ মনের সুষম উন্নতি, মানে শুধু দেহের উন্নতি করবে এমন না, শুধু মনের ঘটবে এমন না, উভয়েরই কি করবে? সুষম উন্নতি করা যায়। সুস্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সক্ষমতা অর্জন করা যায়। সুস্বাস্থ্যের মাধ্যমে কি করা যাবে? শারীরিক সক্ষমতা অর্জন। আমি এখন 70 কেজি ওজন, আমি যদি রেগুলার খেলাধুলা করি তাহলে আমার স্বাস্থ্য যদি সুস্বাস্থ্য, এইটা আমরা অর্জন করতে পারবো শুধুমাত্র খেলাধুলা করার মাধ্যমে। এরপরে আমরা জানবো যে মানসিক বিকাশ হবে। এরপরে জানবো আমরা এক নম্বর, আমরা যদি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকি তাহলে আমাদের 1 নম্বরে যে কাজ করবে উপস্থিত। উপস্থিত চিন্তাধারা। দেখেন আপনি যদি খেলাধুলা করেন, আপনাকে যদি ক্যাপ্টেন বানানো হয় ওই দলে, তাহলে এখানে আপনি কি করবেন? আপনি হুট করেই বা তৎক্ষণাৎ কোনো একটা চিন্তা করতে পারেন, মানে চিন্তা করার মতো ক্ষমতা থাকলে আপনাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হবে। আপনি মনে করেন হঠাৎ করে পেনাল্টি হলো, এখানে কে শুট করবে, এই জন্য কি আপনি কোচের সাথে পরামর্শ করতে পারবেন? এই জন্য আপনি নিজেকে বিচক্ষণ ভাবে যদি তৈরি করতে চান, অবশ্যই আপনাকে খেলাধুলার সাথে সম্পৃক্ত হতে হবে, খেলাধুলার সাথে মিশতে হবে, তাহলে আপনার মধ্যে এই বিষয়টা আসবে।
এরপর 2 নাম্বার হচ্ছে নৈতিকতা সম্পর্ক। নৈতিকতা সম্পর্কে জ্ঞান অর্জন। নৈতিকতা সম্পর্কে জ্ঞান অর্জন করা, যেমন দেখবেন একটা খেলোয়াড় যদি সে বাড়ির কারো কথা যদি না মানে, অবশ্যই দেখবেন তার কোচের কথা সে মানতেছে। তিনি যা বলতেছেন একজন খেলোয়াড় সেটা করে দেখাইতেছেন। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনুক্রমে অ্যাক্সিডেন্টলি যদি কেউ বাড়ি ঘরের কথা না মানে, পিতা মাতার কথা না মানে, এই ক্ষেত্রে দেখবেন কোচের কথা অফ করে সে পালন করে। তো এই কাজটা হবে যদি আপনি কি স্পোর্টস এর সাথে সম্পৃক্ত থাকেন। এক নাম্বার হচ্ছে সেবা ও আত্ম থেকে উদ্বুদ্ধ। সেবা ও আত্ম থেকে এটা কেমন? যদি একজন খেলোয়াড় দেখবেন বাড়িতে কোনো কিছু করতেছেন, যেমন ঠিক বাড়িতে কোনো একটা কাজ খেলোয়াড়, কিন্তু দেখেন একজন খেলোয়াড় যদি মনে করেন 11-16 জনের স্কোয়াডে আছে কেউ, কিন্তু একাদশে 9 জনকে নিল বা 11 জনকে নিল, সে অতিরিক্ত তালিকার মধ্যে পড়ে। হ্যাঁ, ক্রিকেটের ক্ষেত্রে দেখুন অতিরিক্ত তালিকাতে পড়ে। এই ছেলেটা বাড়িতে কোনো কাজ করে না, কিন্তু তার টিমমেটের যদি পানির প্রয়োজন হয় তাহলে সে দেখবেন আবার দৌড়াইতেছে। এই যে সেবার যে বিষয়টা, এই বিষয়টা একজন স্পোর্টসম্যানের মধ্যে কাজ করে থাকে। এরকম অনেকগুলো বিষয় আমরা অহরহ দেখতে পাই। এই ছিল আপনার কি মানসিক বিকাশ সাধনে যে পার্ট, মানসিক বিকাশ সাধনে এই আলোচনা। এখন চারিত্রিক গুণাবলী সম্পর্কে আমরা জানি। চারিত্রিক গুণাবলী সম্পর্কে একদম স্পোর্টসম্যান কি করে যে চারিত্রিক গুণাবলী অর্জন করে। চারিত্রিক গুণাবলী, চারিত্রিক গুণাবলী অর্জন। চারিত্রিক গুণাবলী এটা একজন স্পোর্টসম্যানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কি করে সে চারিত্রিক গুণাবলী অর্জন করে? চারিত্রিক গুণাবলী অর্জনের ক্ষেত্রে একজন স্পোর্টসম্যান কি কি কাজগুলো করে থাকে এটা। এক নম্বর হচ্ছে চারিত্রিক গুণাবলীতে আনুগত্যবোধ, 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 অনৈতিকতা বৃদ্ধি পায়, নৈতিকতা বৃদ্ধি, আনুগত্য, নৈতিকতা বোধ বৃদ্ধি পায়। খেলাধুলার মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধা, খেলাধুলার প্রতি, খেলাধুলার মাধ্যমে শিক্ষা করে আইনের প্রতি শ্রদ্ধাবোধ থাকে। এটা কেমন করি একটু আমরা এটা বুঝতে হবে। যদি আপনি দেখেন হঠাৎ করে যদি পেনাল্টি বক্সের ভিতরে কাউকে ধাক্কা মারেন, তাহলে এটা পেনাল্টি হইতে পারে। এই ক্ষেত্রে দেখবেন সে খুব, এই ক্ষেত্রে সে চলে, সে এই কাজ যন্ত্রকে পেনাল্টি এরিয়ার মধ্যে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে খেলাধুলার মাধ্যমে তারা অবশ্যই কি করে আইনের প্রতি শ্রদ্ধাবোধ থাকে। এরপরে হচ্ছে আপনার 3 নাম্বার
তিন নম্বর পয়েন্টে বলতেছে খেলোয়াড়ি ও বন্ধুত্ব সুলভ মনোভাব গড়ে খেলোয়াড়ি ও বন্ধুত্ব সুলভ মনোভাব গড়ে খেলোয়াড়ি ও বন্ধুত্ব সুলভ মনোভাব গড়ে তোলে। দেখেন একজন যখন স্পোর্টসম্যান হয় তার মধ্যে একটা খেলোয়াড়ি ভাব আসে, এটা সে গড়ে তোলে এবং তার মধ্যে একজন প্লেয়ার আরেকজন প্লেয়ারের সাথে যে বন্ধুত্ব যে সম্পর্কটা এটা সে গড়ে তোলে। এরপরে যেটা আমরা দেখো সেটা হচ্ছে 4 নম্বর হচ্ছে আত্মসংযম, মানে বিভিন্ন কাজ থেকে আত্মসংযম ও আবেগ নিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ, আত্মসংযম ও আবেগ নিয়ন্ত্রণ করে। একজন প্লেয়ার তিনি কি করে তার আবেগটাকে এবং তার আত্মসংযমটাকে কি করে সে নিয়ন্ত্রণ করবে, এইটা তার যদি শারীরিক শিক্ষার উদ্দেশ্যের মাধ্যমে এই যে চারিত্রিক গুণাবলী অর্জনের মাধ্যমে সেটা জানতে পারে। আপনি আবেগের বশবর্ত হয়ে একটি অকারেন্স করতে পারেন, যদি কোনো একটা অকারেন্স করেন অ্যাক্সিডেন্টলি হয়েও যায় তাহলে আপনার দল এই ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনি আবেগে বা কোনো কারণে পেনাল্টি এরিয়াতে কারো গায়ে ছুতো মেরে দিয়েছেন, তাহলে আপনাকে একটা পেনাল্টি শুট দেওয়ার সুযোগ দিবে, আপনার অপোনেন্টকে সরি আপনার অপোনেন্ট টিমকে একটা পেনাল্টি শুট দেওয়ার সুযোগ দিবে। এই জন্য আপনার মধ্যে আত্মসংযম থাকতে হবে, নিজেকে অবশ্যই সংযম রাখতে হবে এবং আপনার কি করতে হবে আবেগ নিয়ন্ত্রণ করে চলতে হবে। এই খেলোয়াড়ি মনোভাবটা আপনার মধ্যে গড়ে উঠতে হবে। প্রশ্ন আছে কারো আজকে এই পর্যন্ত ক্লাসে? আমরা আগামীকালকে অবশ্যই ফুটবলের উপর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, যেহেতু ফুটবল বিশ্বকাপ চলতেছে আমরা ফুটবল বিশ্বকাপের উপর একটা ক্লাস নিব। ফুটবলের বিভিন্ন আইন কানুন সম্পর্কে আমরা জানবো আগামীকাল। এই ছিল আপনার চারিত্রিক গুণাবলী অর্জনের মাধ্যম। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে সামাজিক গুণাবলী কি করে অর্জন করা। এটা আপনার যে সাবজেক্টটা এটা 100 নম্বরের পরীক্ষা। আপনাদেরকে আমি রিসেন্টলি 2025 সালে আসা সালে যে পরীক্ষাটা হয়েছে আপনাদের শারীরিক শিক্ষা প্রথম ধাপ